হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময়ই চেষ্টা করছি যে উন্নত মানের শিক্ষা কন্টেন্ট আপনাদের মাঝে বিলিয়ে দিতে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের যে বিসিএস সহ গভর্নমেন্ট জবের যাবতীয় প্রিপারেশন খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো একটা কমন প্রশ্ন যেটা প্রায়ই পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন উপজাতির যে নাম রয়েছে বা আদিবাসীদের যে নাম রয়েছে সেগুলো থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো উপজাতি গোষ্ঠী রয়েছে, প্রায় 50টির মতো। এবং এই প্রত্যেকটা উপজাতি সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে এবং এই আন্তর্জাতিক যে উপজাতিরা রয়েছে এদের সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, তাহলে আপনি 1 থেকে 2টি নাম্বার পেয়ে যেতে পারেন। এবং এটা শুধু যে ওই পরীক্ষায় আসবে এমন নয়, এটা যে কোনো গভর্নমেন্ট পরীক্ষায়, এমনকি যে প্রাইভেট যে ব্যাংকের বা প্রাইভেট যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই জায়গাতেও এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা আসতে দেখি। হ্যাঁ, তো আজকে আমরা এই আন্তর্জাতিক যে উপজাতিগুলো রয়েছে, অর্থাৎ যে সকল উপজাতিরা বাংলাদেশের বাইরে রয়েছে, এখন এখানে একটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে কিন্তু বাংলাদেশের উপজাতি এবং বাইরের দেশের উপজাতিদের ভিতরকার পার্থক্যকে বুঝতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে উপজাতিরা রয়েছে এদের ভিতরে রয়েছে চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ঠিক আছে, রাখাইন, মগ, টিপরা, ঠিক আছে, প্রভৃতি, ঠিক আছে। এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এই বিষয় নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। তবে একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের উপজাতি থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন এসে থাকে। আন্তর্জাতিক উপজাতি থেকে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেটা হচ্ছে যে আপনার এই যে উপজাতিরা রয়েছে এই উপজাতিরা কোন দেশের, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষাতে। আপনি হয়তো একটা এমন প্রশ্ন পেয়ে যাবেন যে জায়গায় দেখা যাবে যে একটি আপনার উপজাতির কথা বলা হচ্ছে, যে উপজাতির কথা আপনি কোথাও শুনেননি, কিন্তু ওখানে বলা হচ্ছে যে কোন উপজাতিটি কোন দেশের। এই ধরনের প্রশ্ন যেরকম হতে পারে, ঠিক তেমনিভাবে যে কোন উপজাতিটি বাংলাদেশের বাইরের, এই ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে। তো একটা জিনিস যেটা আমি আপনাদেরকে খুবই সতর্ক করবো সেটা হচ্ছে প্রশ্নটা আপনারা পড়ে দেখবেন এবং ধীরে সুস্থে অ্যান্সার করবেন, খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন না। এতে করে আপনাদের অনেক সময় ভুল অপশন দাগানো হয়ে যেতে পারে, যেমন কোনটি বাংলাদেশি উপজাতি নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বিসিএস পরীক্ষাতে আসতে দেখেছি। হ্যাঁ, এবং এই ধরনের প্রশ্ন শুধু যে বিসিএসে এসেছে তা না, বিভিন্ন গভর্নমেন্ট জবেও এসেছে। তো এখানে কোনটি বাংলাদেশি নয় এবং কোনটি বাংলাদেশের উপজাতি, ঠিক আছে, এবং কোন উপজাতি কোন এলাকায় বসবাস করে, বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোন উপজাতি কোন দেশের, সেই ধরনের প্রশ্নগুলো প্রায়শই এই পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমরা আজকে যে উপজাতিগুলো সম্পর্কে জানবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, এখানে মাউরি নামে একটি উপজাতি রয়েছে। এই উপজাতির দেশ হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে। কসাক নামে একটি উপজাতি রয়েছে, এটা হচ্ছে পোল্যান্ড এবং ইউক্রেন। এই দুটো দেশে কসাক উপজাতি রয়েছে। কোন কোন দেশে বলুন তো? পোল্যান্ড এবং ইউক্রেনে, ঠিক আছে। ভাইকিং নামে একটি উপজাতি রয়েছে, সেটা হচ্ছে নরওয়েতে। এস্কিমো নামে উপজাতি রয়েছে গ্রিনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডর, সাইবেরিয়াতে। তো দেখুন, এস্কিমো উপজাতিটার বসবাস করে অত্যন্ত শীত প্রধান যে এলাকা রয়েছে, যেমন গ্রিনল্যান্ড রয়েছে, আলাস্কা রয়েছে, ল্যাব্রাডর রয়েছে, সাইবেরিয়া রয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত শীত প্রধান এলাকা। হ্যাঁ, এই এলাকাতে এস্কিমোরা বসবাস করেন। হ্যাঁ, তো তাতার নামে আরেকটা উপজাতি রয়েছে। তাতারদের ব্যাপারটা কিন্তু আপনারা অনেকে জানেন, তাতারদের বিষয়ে অনেক আলোচনা আছে। তো এই তাতাররা আবার বাস করে হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে, ঠিক আছে। আর যুক্তরাষ্ট্রের যে অধিবাসী যারা, আদিবাসী যারা ছিল, মানে অর্থাৎ অনেক আগের থেকে যে সকল যুক্তরাষ্ট্র বাসী মানুষ ছিলেন যুক্তরাষ্ট্রে, সেই ইংরেজদের উপনিবেশ হওয়ার আগে, তাদেরই কিন্তু বলা হয় রেড ইন্ডিয়ান, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, রেড ইন্ডিয়ান। এখন রেড ইন্ডিয়ান কেন বলা হয় সেটা নিয়ে চলুন একটু ছোট্ট একটা গল্প বলে ফেলি। দেখুন, এক সময় ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল। হ্যাঁ, এখন যেভাবে এই পশ্চিমা মানুষরা আমাদের এই ভারতীয় অঞ্চলের মানুষদেরকে একরকমভাবে তাদেরকে লোভ দেখানোর মাধ্যমে এবং তাদেরকে উন্নত জীবনের আশা দেওয়ার মাধ্যমে তাদের যাবতীয় ট্যালেন্ট, প্রতিভা, সেগুলোকে কিন্তু তারা কী করছে, নিয়ে নিচ্ছে। কিন্তু এমন এক সময় ছিল যখন এই বিশেষ করে সুলতানি এবং মুঘল আমলে, আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, সেই সময় মানুষের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত সমৃদ্ধ সমৃদ্ধ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং তারপরে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে 1750 সালের দিক থেকে বাইরের দেশের যে সকল আক্রমণকারীরা, যেমন ইরান থেকে নাদির শাহ, ঠিক আছে,
নাদির শাহর মতো বাইরের দেশের যে আক্রমণকারী, এরা যখন দেশে এসে আক্রমণ করতে, ডাকাতি করতে শুরু করেন, সেই সময় থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে নাদির শাহ এই আমাদের দেশের, আমাদের সমগ্র ভারতবর্ষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্রাট শাহজাহান, যার ময়ূর সিংহাসন নামে অত্যন্ত দামি মূল্যবান একটি ছিল, সেই ময়ূর সিংহাসনটা কিন্তু তিনি নিয়ে যান। ঠিক আছে, তো ওটা অত্যন্ত মূল্যবান হীরা খচিত ছিল, যে ধরনের হীরা হয়তো বিশ্বে এখন পর্যন্ত আর নাই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে, তো তারপরে যেটা হলো যে এই ইউরোপের মানুষরা যখন তারা বুঝতে পারলো যে ভারত নামে একটি অত্যন্ত ধনী এলাকা রয়েছে, মানে বর্তমানে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্র বা কানাডা বা অত্যন্ত উন্নত যে রাষ্ট্রগুলো সেগুলোকে যেভাবে দেখে, সেই সময় এই ইউরোপের লোকজন, সেই পর্তুগালের লোকজন, সেই ইংল্যান্ডের লোকজন, এরা নেহায়েত দরিদ্র ছিল। ঠিক আছে, তবে তারা জ্ঞানী ছিল, তারা বুদ্ধিসম্পন্ন ছিল এবং তাদের অনেকের কাছে অনেক অর্থও ছিল। তো তারা নিজেরা অর্থ সম্পদ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ব্রিটিশদের এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতরে কিন্তু পার্থক্য বুঝতে হবে। কেন বলুন তো? কারণ হচ্ছে ব্রিটিশরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ব্রিটিশদের একটা গ্রুপ, একটা দল। হ্যাঁ, তো তারা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজরা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে এসেছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বলতে ভারতবর্ষে এসেছিল। আপনারা নিশ্চয়ই জানেন ভাস্কো দা গামার কথা। ভাস্কো দা গামা একজন পর্তুগালের দস্যু ছিলেন, ডাকাত ছিলেন। তিনি বহু সংখ্যক আরব যে বণিক ছিল সেই সময়, তাদেরকে হত্যা করে তাদের জাহাজ লুট করতেন এবং জাহাজে আগুন ধরিয়ে দিতেন। তিনি কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ হয়ে দক্ষিণ আফ্রিকার পার হয়ে তিনি এই ভারতে আসার পথ আবিষ্কার করেন 1498 সালে। তার আগ দিয়ে ইউরোপীয় যে অন্যান্য যে যাত্রীরা ছিলেন, যাদেরকে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে ওই দেশের ইউরোপীয় লোকজন পাঠিয়ে দিত যে তোমরা ভাগ্য অনুসন্ধানে যাও। ঠিক আছে, সেই সময় তারা কিন্তু, যেমন কলম্বাসের কথা আপনি চিন্তা করে দেখেন, কলম্বাস কিন্তু এই ভারত আবিষ্কার করতে গিয়েই ভুল করে আমেরিকা আবিষ্কার করে ফেললো এবং সেই জায়গার কিছু এলাকার নাম কিন্তু তারা দিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। আপনারা যে ক্রিস গেলের খেলা দেখেন, সেই কালো সেই ক্রিস গেল কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের বসতি, মানে ওইখানে সে কিন্তু বসবাস করে, তার বসবাস কিন্তু ওইখানে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভারত এত গুরুত্বপূর্ণ, এত ধনী, এত সম্পদশালী ছিল। এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস কিন্তু তার পুনরাবৃত্তি ঘটে। আমরা বাংলাদেশের মানুষরা এবং ভারতের মানুষরা যখন ঐক্যবদ্ধ হব, যখন একত্রভাবে এই যে বর্তমানে যে ধরনের প্রতারণার ভিতরে, যে ধরনের বিশ্বাসঘাতকতার ভিতরে তারা রেখে দিচ্ছে, একে অপরের ভিতরে অযথা শত্রুতা সৃষ্টি করা, একে অপরের ভিতরে, আপনারা চিন্তা করে দেখেন, যদি এই যে ভারতবর্ষের যে সমগ্র জাতি রয়েছে, এরা যদি ঐক্যবদ্ধ চেতনা না হতো না, এই যে একটা দীর্ঘ সময় ধরে 1000 বছর সময় ধরে, আমি আপনাদেরকে একটা সিম্পল গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, গত 1000 বছরে আমাদের দেশের মানুষরা, অর্থাৎ আমাদের দেশে এমনকি মুঘল শাসক বা সুলতানি আমলের যে শাসকরা, তারা যে পরিমাণ গণহত্যা না করেছে, সে পরিমাণ গণহত্যা ব্রিটিশরা 1 দশকের ভিতর করে ফেলেছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনাদের পরিসংখ্যান ঘেটে আপনাদেরকে দেখতে হবে। কারণ আপনি চিন্তা করে দেখেন 1770 সালের যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মারা গিয়েছিল। ভারতেরও কিন্তু ভারতের যখন ক্ষমতা তারা দখল করে, তখনও কিন্তু তাদের এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল। তো এখান থেকে আমাদের অনেক কিছু বুঝতে হবে। তো এই ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাপারটা, এই রেড ইন্ডিয়ান কেন বলা হয়? তো আমেরিকা আবিষ্কার করতে গিয়ে কলম্বাস যখন ইন্ডিয়া আবিষ্কার করতে পারলেন না, তখন তিনি ইন্ডিয়ান নাম তো আর দিতে পারেন না ওই এলাকার বাসিন্দাদের, কারণ ইন্ডিয়ানরা তো অনেক ধনী, এরা তো গরিব ছিল, যুক্তরাষ্ট্রের যারা বসবাস সেই সময়কার আদিবাসী। তো এই জন্য তাদের তিনি রেড ইন্ডিয়ান নাম দিয়ে দেন, কারণ তাদের গায়ের রং ছিল লালচে। তো রেড ইন্ডিয়ান উপজাতিটি হচ্ছে কোথাকার? যুক্তরাষ্ট্রের। তারপরে আছে ইটেনটটটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত নেতা হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, এবং নেলসন ম্যান্ডেলার কিন্তু একটা বিখ্যাত বই রয়েছে। বলুন তো বইটির নাম কি? বইটির নাম হচ্ছে কি বলুন তো? লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে। তারপরে নিগ্রো বলা হয় হচ্ছে মধ্য ও দক্ষিণ আফ্রিকা মহাদেশের বসবাসীদের কি বলা হয়? মধ্য ও দক্ষিণ আফ্রিকার বসবাসীদের বলা হয় নিগ্রো, কৃষ্ণাঙ্গ। বুশম্যান বলা হয় হচ্ছে আফ্রিকা, বৎসওয়ানা ও নামিবিয়ার কালাহারি মরুভূমি সংলগ্ন অংশের যে উপজাতিটা বাস করে তাকে বুশম্যান বলা হয়। এই বুশম্যান উপজাতিটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আপনারা আসতে দেখবেন।
বেদুইন নামে একটি উপজাতি রয়েছে, এটা হচ্ছে আরবের যাযাবর জাতি, এটা আপনারা অনেকেই পারবেন। বেদুইন। কুর্দি নামে একটি উপজাতি রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আবারও বলে দিচ্ছি, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা বিভিন্ন পরীক্ষায় পাবেন। কুর্দি উপজাতিরা কি বলুন তো? এটা গত 2-3 বছরে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক হয়েছে, কুর্দি উপজাতিরা। তুরস্ক, সিরিয়া ও ইরান ও ইরাকে অর্থাৎ এইটাকে তারা নাম দিয়েছে কুর্দিস্তান। ইরাকের যে এলাকা সেটার নাম হচ্ছে কুর্দিস্তান। কুর্দিস্তান এলাকায় এই কুর্দিরা বসবাস করে। তাহলে কুর্দিরা এরা তুরস্ক, সিরিয়া, ইরান এবং ইরাক এই 4টি দেশেই বসবাস করে কুর্দিরা, ঠিক আছে? তো এই উপজাতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কুর্দি। তারপরে হুন উপজাতি নামে একটি উপজাতি রয়েছে, এরা মধ্য এশিয়ায় বসবাস করে, বুঝতেই পারছেন এরা এশিয়ান। পাপুয়ান নামে একটি উপজাতি রয়েছে, এরা ইরানে। এখানে একটা জিনিস কনফিউজিং হয়ে যেতে পারে, সেটা হচ্ছে পাপুয়া নিউগিনিতে পাপুয়ানরা কিন্তু থাকে না, তারা কিন্তু থাকে ইরানে, এটা কিন্তু মনে রাখবেন। তারপরে শেরপা নামে আরেকটা উপজাতি রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে শেরপা বলা হয়েছে যে পর্বতারোহী, যারা ওই যে পর্বতে আরোহণ করে তাদেরকে শেরপা বলা হয়। নেপাল ও তিব্বত এলাকা, যে পার্বত্য অঞ্চল যেটাকে বলে, ওই জায়গায় এরা থাকে। আর গুর্খা নামে এক ধরনের সৈনিক রয়েছে, এরা হচ্ছে নেপালের, এদেরকে উপজাতিও বলা হয়, ঠিক আছে? কিন্তু গুর্হারা মূলত ছিল সৈনিক। এই গুর্খাদেরকে কিন্তু ইংরেজরা তাদের যে মার্সিনারি অর্থাৎ তাদের সহায়তাকারী বাহিনী হিসেবে ব্যবহার করে, এবং এই গুর্খারা কিন্তু অত্যন্ত দুর্ধর্ষ সৈন্য ছিল, ঠিক আছে? এরা অত্যন্ত বর্বর এবং অত্যন্ত ভয়ানক রকমভাবে এই দেশের মানুষদেরকে হত্যা করত, ঠিক আছে? এবং ব্রিটিশরা যে এই যে ক্ষমতা দখল করেছিল, এখানে গুর্খাদের সাথে তাদের যেমন দ্বন্দ্ব হয়েছিল, গুর্খাদেরকে তারা অনেক সময় ব্যবহারও করেছে, বুঝতে পেরেছেন? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গুর্খাদের সম্পর্কে আপনারা জানেন, গুর্খারাও কিন্তু নেপালের উপজাতি। তারপরে নাগা রয়েছে, নাগা হচ্ছে ভারত অর্থাৎ নাগাল্যান্ডের উপজাতি, ঠিক আছে? তো এখানে আমরা বেশ কয়েকটা উপজাতি নিয়ে আলোচনা করলাম। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই রেড ইন্ডিয়ান, বুশম্যান, কুর্দি, গুর্খা, শেরপা, নাগা, তাতার, ভাইকিং এবং কসাক। তারপরে মাউরি নামের উপজাতিটা, এটা অনেকবার এসেছে, এটা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেল বিসিএস আলটিমেটের পক্ষ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।